আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোর তো কিছু করারই যোগ্যতা নয়। আমার তোরে মায়েরা যদি বক্সে বইরে রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না, আর আমার অনেক আছে। এগুলো বলে তা আমাকে তো মারতে আছে, আমি নিচে পড়তেছি আর উঠতেছি। তখন আবার আমি এর মাঝখানে আবার সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দিয়ে, যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল, যে হতেছে আপু ওর অবস্থা অনেক খারাপ তেলে। তখন আমাকে বরফ দিয়ে, যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে, বরফ দেওয়ার খাওয়াইছে, এগুলো ওনারা করছে। তখন আমি একটু যখন কথা বলতে পারিছি তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ি, আমাকে এক হইলে না হয়তো আমাকে ছেড়ে দেন। তখন উনি আমাকে বলে কি যে আরো আমি ছাড়বো না, এইখানে রাইখে তোরে মারবো, তোর কি লুক নিয়ে আমার কিছুই করতে পারবে না, তোরে মাইরা এক হলে আমার কিছু হবে না, শুধু 2 কোটি টাকা যাবে। আর আমি আর কি করবো, কিন্তু আমার বাকুটা এতটাই ভালো ছিল যে উনি ফোন নিয়ে, কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, আবার ওর বুকের ভিতরে ছিল, উনি আর নিতে পারেন এই ফোনটা। তখন আমি একটু ঘুরায় ঘুরায় এই ফোন গেছি ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিছি যে আমাকে 1 ঘন্টার মধ্যে এসে নিয়ে যান, না হয়তো বলেন যে বের করে দিতে। এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন, না হয়তো আমাকে বের করে দিতে বলেন, না হয়তো আপনি এসে আমাকে নিয়ে যান। উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি। ওই ঠিক আছে বলে 2 থেকে 3 ঘন্টা চলে গেছে, আমি ফোন দিতে এসেছি উনি পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে, এখন ওকে কল দেওয়া যাবে না, ঘুমাইতেছে, ঘুম করবো। এখন আমি বেরোতেও পারি না, বৃষ্টিকেও বলতেছি বৃষ্টি আপু আপনার পায়ে পরে আপনি বের করে দেন, বৃষ্টিও বের করে দিবে না। তখন আমি নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছি আসতেছি, মানে নাম্বার দিতেছে, ওনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দিই, এরকম অনেক বিরক্ত করি ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দিই। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে, তো দাগ থাকলে ছবি পাঠাও। আমি বলছি যে জি ভাইয়া আছে, আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, তাহলে আপনারা আসেন, আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার না, হয়তো আমাকে আরও নির্যাতন করবেন। বলছি যে ঠিক আছে, তুমি ভয় পাই না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাব, আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাব। তখন ওনারা আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই, একটু লেট হয়ে গেছে, তখন আমি আবার ওনাকে ফোন দিছি, বলছে যে আমি আসতেছি তোমার বাসার পাশে। উনি আবার আইসে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিছে, তো এরকম হয়েছে। এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি, ওর ম্যানেজারও ওর বুবুর ক্ষমতা, আমার বুবুর কত ক্ষমতা, তুই আমার বুবুরে কিছু করতে পারবে, তুই কেন এমন করতেছিস, বুবু ঘুম থেকে উঠবে, তারপর আমরা ফোন দিব, তারপরে একটা ডিসিশন দিব, তারপরে তুই যেটাই কর, এইগুলো বলছে। বলার পরে তো আমি 999-এ ফোন দিলে পরে ওই আরিফুল ইসলাম আবার ওনার ম্যানেজারকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে যখন শুনতে পারছে, তখন আর পরির ঘুমও নাই, কোনো কিছুই নাই। তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল ভাষাতে বকাবকি করে বলতেছে যে ওকে বের কর, ওকে বের কর তাড়াতাড়ি, পুলিশ আসতেছে, বের কর। তখন ওই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই, যে আমি বুরকা পরে এখান থেকে বেরোবো। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকে আমি ওখান থেকে বের হই। বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না, এরকম রিক্সায় নিয়ে গেটে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ আসে, পুলিশ এসে আমার অবস্থা দেখে, দেখার পরে আমি আবার ওইখান থেকে পুলিশ আমাকে জিজ্ঞেস করছি তুমি কি যাইতে পারবা, না আমরা তোমাকে কোনো হেল্প করবো। আমি বলছি যে না আমি এখান থেকে হসপিটালে যাব। তখন রিক্সা অর্ধেক পথে নিয়ে যাইতেই মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায়। তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেয়। তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মিটোলা হসপিটালে নিয়ে যায়। কর্মিটোলা হসপিটালে গিয়েও আমি অনেকক্ষণ বসার পরে ওনারা করে তারপরে আমাকে 2টা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে ঢাকা মেডিকেলে যাইতে হবে, এখানে তো আমাদের সিট নেই, ভর্তি রাখা পসিবল হচ্ছে না, এটা ঢাকা মেডিকেল চলে যাও। তখন ওই আমি খাদের এজেন্সিকে আবার আমি ফোন দিই যে ভাই আমাকে তো এরকম এরকম বলছে, আপনি একটু আসেন, আমি তো একা একা পারতেছি না, কিন্তু ওই এজেন্সি আর আসে নাই। তখন আমি আবার ওই এজেন্সির কাছে যাই, এখান থেকে ফিরে যাই যে এজেন্সির কাছে।
এজেন্সি কাছে যাওয়ার পর আমি এজেন্সিকে বলছি যে ভাই আপনি আমাকে যখন দিছিলেন আমি আপনাকে তো বলছিলাম যে এরকমভাবে যাতে মাইদুর না দেয়, বকা না দেয়। তখন এখন আমাকে মারছে। ওই মারছে যে উনি এটাও জিজ্ঞেস করে নাই যে কেন মারছে, কি হয়েছে। উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে। কারণ ওইখানে উনি কথা বলে নাই, ওকে টাকা দেয় পরিবেশি করে, ওইটার জন্য ওইটা নিয়ে কথা বলে নাই। তারপরে আমি ওইখানে আবার বাটারা থানায় একটা অভিযোগ লিখি। 3 তারিখ, মেবি 2 তারিখ কি 3 তারিখে হবে, 3 তারিখই হবে বিকালের দিকে। তারপরে এই অভিযোগ ভিত্তিতে আবার আমি থানায় জিটি করি। জিটি করার পরে ওনারা খালি শুধু আমাকে বলছে যে হ্যাঁ 2-3 দিন মানে অপেক্ষা করাইছে যে ওনারা একটা ডিসিশনে নিবে কি ওনারা আমাকে বিচার দিবে, মানে এরকম কোনো কিছু বলছে। কিন্তু ওইখান থেকে আমি কোনো বিচার পাই না। খালি ওনাদেরকে ফোন দিলে আমাকে বলে যে বিষয়টা কোর্টে যাচ্ছে। কিন্তু 10 দিন কি 7 দিন কোর্টেই যাচ্ছে বিষয়টা, কিন্তু কোর্ট থেকে আর আমাকে কোনো ফোন দেয় নাই। তখন আমি নিরুপায় হয়ে আমি মামলায় যাই। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছে ওইগুলোর বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিছে এগুলো হচ্ছে কি ওর এখন ওইটা দামা চাপা দেওয়ার জন্য, মানে করার জন্য, ওইটার জন্য বলতেছে যে এগুলো সব মিথ্যা। আর হচ্ছে যে আমাকে যে নির্যাতন করছে ওর রুমে সিসি ফুটেজ আছে, প্রশাসনরা সিসি ফুটেজ দেখবে। সিসি ফুটেজ দেখে তারপরে প্রশাসন যেটা ভালো মনে করে যে এটা হলে ভালো হবে এরকম সুষ্ঠু একটা বিচার দিবে আর কি, যে আমাকে কিভাবে নির্যাতন করছে অসহায়ের মতো। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.